অনেকে আবার বলেন যে শুভেন্দু অধিকারীর পিএরাই এত মরছে কেন, তার আত্মসহায়করাই মরছে কেন, তদন্ত হোক। ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশন ওই দুষ্কৃতীদের কাছে বা সাবশুটারদের কাছে পৌঁছে দিয়েছিল সাগর। লক্ষ্য ছিল একটাই, চন্দ্রনাথ রথ বেঁচে থাকলে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে সাগর সনকার বা তার ভাইয়ের জায়গা হবে না। নমস্কার, আমি যশবন্ত। দাদা দিদি রাজনীতির আজকের যে সেগমেন্ট, তাতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, তারা হয়তো ডাইরেক্ট কেউ রাজনীতিবিদ নন বা রাজনীতিক নন, কিন্তু পশ্চিমবঙ্গ বা বঙ্গ রাজনীতিতে একটা বড় টুইস্ট তাকে ঘিরে কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু চলছে। ব্যক্তিটির নাম চন্দ্রনাথ রথ। ঝকঝকে ছেলে, শিক্ষিত, ভারতীয় বায়ুসেনায় কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি আত্মসহায়ক হিসেবে শুভেন্দু অধিকারীর যে টিম, কোর টিম, তাতে যোগদান করেন। সঙ্গত কারণেই যোগদান করেন এবং এই মুহূর্তে যে পালা বদল পশ্চিমবঙ্গের, তাতে কিন্তু একটা বড় ভূমিকা চন্দ্রনাথ রথের ছিল। একথা বিজেপির অন্দরমহলে যে কেউ স্বীকার করবেন এবং স্বীকার করবেন। বিজেপিকে রেখে এই যে কর্মকাণ্ড, যে পট পরিবর্তন, প্রত্যেকে 4 তারিখ ঐতিহাসিক রায় জনগণের, এবং তারপরেই খুবই অনভিপ্রেত একটা ঘটনা। হঠাৎ করে একদিন এক রাত্রিরে মিডিয়া শুনল, মিডিয়া থ্রু দিয়ে আপনারা শুনলেন যে চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। কে হত্যা করলো, এর পেছনে কে বা কারা, শুরু হলো তদন্ত। এবং পরবর্তীকালে সিবিআই বেশ কিছু ধরপাকড় করে, ভিন রাজ্যের কিছু মানুষজন ধরা পড়ে। কিন্তু যেটা আসল টুইস্ট এই চন্দ্রনাথ রথের, কয়েকদিন আগে সিবিআই একজনকে গ্রেপ্তার করে এবং আস্তে আস্তে যতটুকু সূত্র মারফত খবর বেরিয়ে আসছে মিডিয়ার সামনে, সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আর সেই তথ্য নিয়েই আমি আমার যে সিনিয়র পলিটিক্যাল সাংবাদিক সুচারু, যাকে আপনারা চেনেন, অত্যন্ত দক্ষ একজন সাংবাদিক, সুচারুর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানাবো। সুচারু, চন্দ্রনাথ রথ পলিটিক্যাল রিপোর্টিং করতে গিয়ে তুমিও তাকে অত্যন্ত কাছ থেকে দেখেছো এবং বাংলার যে পট পরিবর্তন এই মুহূর্তে, তাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছেলেটি পালন করতো, কারণ তিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসেবে কাজ করছিলেন। তারপরে হঠাৎই একটা অনভিপ্রেত ঘটনা, বিদ্ধ হতে হয় কিছু দুষ্কৃতীর কাছে, এবং ঘটনা প্রভু আস্তে 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 গিয়ে এমন একটা জায়গায় গিয়ে বাঁক নিল, এখানে কিন্তু একটা কাহানিতে বড় টুইস্ট সামনে চলে আসছে সূত্র মারফত যে খবরগুলো আসছে। তুমি একটু বিস্তারিত দাদা দিদির এই রাজনীতির মঞ্চে যারা আমাদেরকে শোনেন, সেই দর্শকদের একটু জানাও যে কি তথ্য উঠে আসছে এবং কতটা ভয়ঙ্কর সেই তথ্য বাংলার রাজনীতির ক্ষেত্রে। দেখো, চন্দ্রদার সাথে প্রায় বছর 2-3 আগে যখন তিনি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হন, তখন থেকেই চন্দ্রদার সাথে সংবাদ মাধ্যম, বিশেষ করে সাংবাদিকদের যোগাযোগ বাড়ে। এবং তিনি একজন শুধু আত্মসহায়ক ছিলেন না, ছিলেন শুভেন্দু অধিকারীর এক্সিকিউটিভ সেক্রেটারি। এবং গোটা বিষয়টা, কোথায় যাবেন বিরোধী দলনেতা, তৎকালীন তখন তো তিনি বিরোধী দলনেতা ছিলেন, কোথায় যাবেন শুভেন্দু অধিকারী, কটা সভা করবেন, কোন সভায় তার ব্রিফিং কি রয়েছে, কত লোক জমায়েত হচ্ছে, সেটা প্রকাশ্য সভা নাকি সাংগঠনিক বৈঠক, এই সবটা চন্দ্রনাথের দেখতেন। চন্দ্রনাথ রথ এতটাই গুরুত্বপূর্ণ ছিলেন শুভেন্দু অধিকারীর কাছে, এই যে ভবানীপুরে এবং নন্দীগ্রামে দুটো জায়গায় যখন শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতার জন্য বেছে নেন এবং দলকে জানান যে দুটো আসনে লড়তেই তিনি রাজি আছেন, সেই সময় তার মেইন প্লেয়ার হিসেবে কাজ করে গেছেন কিন্তু চন্দ্রনাথ রথ। ভবানীপুরে কোর টিম তৈরি করা, সেখানে তরুণ তুর্কি কার্যকর্তাদেরকে বা ছেলেদেরকে নিয়ে এসে কিভাবে প্রচার করতে হবে, সকালে নন্দীগ্রামে প্রচার করলে বিকেলে এসে কিভাবে শুভেন্দু অধিকারী ভবানীপুরে কোথায় প্রচার করবেন, কোথায় রোড শো হবে,
কোন কোন ওয়ার্ডগুলোতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল সেইগুলো মার্ক করে সেই সমস্ত বাড়িতে যাওয়া। তুমি জানো যশবন্তদা সাংবাদিকতা করার সুবাদে যে ভবানীপুরটাই একটা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সংমিশ্রণ। ওখানে গুজরাটি রয়েছে, এছাড়াও বিভিন্ন সম্প্রদায় রয়েছে। 70 নম্বর ওয়ার্ড, 71 নম্বর ওয়ার্ড, 72 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলোকে কিন্তু সমস্ত আইডেন্টিফাই করেছিল চন্দ্রদা। কাজকর্ম সব ঠিকঠাকই চলছিল এবং কাঙ্ক্ষিতভাবেই ফলাফলে শুভেন্দু অধিকারী ভবানীপুরেও যেতেন, নন্দীগ্রামেও যেতেন। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো কেন্দ্রেই জেতার জন্য যদি শুভেন্দু অধিকারীর কৃতিত্ব থেকে থাকে, তাহলে সেই কৃতিত্ব ভাগ করে নেওয়ার অধিকার কিন্তু চন্দ্রনাথ রথের ছিল। প্রেক্ষাপটটা বা যে সময় চন্দ্রদাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, ঠিক সেই সময়টা তখন আর দুদিন বাকি রয়েছে। অমিত শাহ এসে ফর্মালি অ্যানাউন্স করবেন এবং তারপরেই ব্রিগেডের সভা থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর্ব চলবে। ঠিক দুদিন আগে, সেদিনও কিন্তু বিধানসভার বেশ কিছু পেপার ওয়ার্ক ছিল, সেই কাজগুলো করে চন্দ্রদা শুভেন্দুদার সাথে দুপুরের একটি মিটিং করেছেন, করে আবার তিনি ফিরে গেছেন নিজাম প্যালেসে। সেইখানে কিছু কাজ ছিল। এরপর নিজাম প্যালেস থেকে বেরিয়ে চন্দ্রনাথ রথ যাচ্ছিলেন মধ্যমগ্রামে, একটি বাড়ি নিয়েছিল, সেই মধ্যমগ্রামের বাড়ির দিকে যাচ্ছিল। আমরা অনেক আগেই দাদা দিদির রাজনীতিতে এই চন্দ্রনাথ রথের এইভাবে যে রহস্য চলে যাওয়া, এর পেছনে যে এর নেপথ্যে যে কাজ করেছিল কোনো স্ট্রং প্ল্যান এবং এটা যে রেকি করা হয়েছিল, এটা আমরা অনেক আগেই বলেছিলাম। এবং সর্ষের মধ্যেই ভূত আছে, এটা আমরা অনেক আগেই বলেছিলাম। ফলে এক্ষেত্রে চন্দ্রদা যে রোজ নিজাম প্যালেস থেকে বেরিয়ে মধ্যমগ্রামে যাবে এবং সে কোন গাড়িটা ব্যবহার করে, কারণ যেহেতু শুভেন্দু অধিকারী কনভয়ে অনেকগুলো গাড়ি থাকতো, তার মধ্যে থেকে একটি গাড়ি চন্দ্রনাথ রথ ব্যবহার করতেন। যদিও তিনি কিন্তু সিকিউরিটি নিতে চাইতেন না। তিনি বলতেন, যেহেতু তিনি নিজে আর্ম ফোর্সেসে ছিলেন, প্রাক্তন বায়ুসেনার কর্মী ছিলেন, ফলে তিনি জানেন যে সিস্টেমেটিক জীবন কাকে বলে। তিনি বারবার, শুভেন্দুদা তাকে অনেকবার বলেছে যে দুটো সিকিউরিটি তুমি নিতেই পারো, নিয়ে যাও, দেখো। কিন্তু বারবার তিনি বলেছেন যে না, ওটা আপনার জন্য প্রযোজ্য করা হয়েছে কেন্দ্রের তরফে, ফর ইয়োর সিকিউরিটি, নট মাইন। আমি আমার দিকটা ঠিক সামলে নেব। মানুষের সঙ্গে অসম্ভবভাবে মিশে যেতে পারতেন চন্দ্রনাথ রথ। শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন হবে, বিধায়করা কারা কারা সেদিন শপথ নেবেন মন্ত্রী হিসাবে, অতিথিরা কোথায় বসবেন, এই সমস্ত প্ল্যানিং ছিল চন্দ্রনাথ রথের মাথায়। যখন সেদিন গাড়ি নিয়ে চন্দ্রনাথ রথ যাচ্ছিল, সেই সময় তার সঙ্গে ফোনে ছিল শঙ্কর ঘোষ, শিলিগুড়ি বিধায়ক, বর্তমানে তিনি পর্যটন মন্ত্রী। শঙ্করদার সঙ্গেই কিন্তু শেষ মোবাইলে কথা হচ্ছিল চন্দ্রনাথ রথের প্ল্যানিং নিয়ে। ঠিক সেই সময়ে মধ্যমগ্রামের দোলতলার ঠিক আগে চন্দ্রনাথকে লক করে একটি গাড়ি। অর্থাৎ এটা যে খুব পরিকল্পনা হয়েছিল যে গাড়িটা যাবে যখন, সামনে থেকে একটি গাড়িকে লক করতে হবে। চন্দ্রদার যে স্টাইলটা ছিল, স্বভাবত এখনকার নেতামন্ত্রীরা যে স্টাইলে চলেন, ঠিক চালকের মানে পাইলটের বাঁদিকের অংশে তারা বসেন, জানলার সামনে, পেছনের অংশে নয়। চন্দ্রদাও ঠিক একই স্টাইলে ছিল, সিট বেল্ট পরা ছিল, ফোনে কথা বলছিলেন শঙ্কর ঘোষের সঙ্গে। ঠিক সেই সময় তার সামনে গাড়ি চলে আসে এবং তারপর দেখা যায় একটি বাইক আসে। বাইকে দুজন আরোহী, যারা প্রথমে একজন আরোহী একেবারে যে কাঁচ, সেই কাঁচ লক্ষ্য করে গুলি চালায়। এর ফলে কি হয়, সেই কাঁচটা ভেঙে যায়। এরপর ব্রাশ ফায়ার শুরু হয়, বেশ কয়েক রাউন্ড গুলি চলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই চন্দ্রনাথ রথ তার যে জীবন, সেই জীবন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। চালক গুরুতর আহত হয়, তার পেটে এবং অন্যান্য জায়গায় গুলি লাগে, কিন্তু চন্দ্রদার যেখানে গুলি লাগে একেবারে বুক এফোর ওপর হয়ে যায়। এরপরে তদন্তে নামে গেল রব ওঠে। অনেকে আবার বলেন যে শুভেন্দু অধিকারীর পিএরাই এত মরছে কেন, তার আত্মসহকারী মরছে কেন, তদন্ত হোক। এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গোটা ঘটনায় তদন্তে নামে, যদিও তার আগে রাজ্য সিট গঠন করেছিল এবং তারা যে গাড়িগুলো পাচ্ছিল সবই ট্যাম্পারিং করা। যশবন্তদা যে বাইকে করে গুলি করতে এসেছিল, বাইকটা ট্যাম্পারিং করা। 4 চাকা যে নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে, সেটা একটা শিলিগুড়ির এক ভদ্রলোকের নাম্বার প্লেট। সেই ভদ্রলোক বলছে আমার গাড়ি আমার বাড়িতে রয়েছে, আমি আমার গাড়ি বেচবো বলে আমি ওয়েলএক্সে বিজ্ঞাপন দিয়েছিলাম, আমি জানি না কিভাবে আমার নাম্বার প্লেট ব্যবহার করা হলো, আমি সেটাই কোনো বুঝতে পারছি না। তাকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল। অর্থাৎ তাহলে তুমি যেটা বলছো, মানে যে ভদ্রলোক গাড়িটা বেচবেন বলে একটি সোশ্যাল সাইটে বিজ্ঞাপন দেন, গাড়ির নাম্বারটা এবং একই রকম গাড়ি দেখতে এক্ষেত্রে ইউজ হয়,
এবং তুমি যারা বলছো যে চন্দ্রনাথ কোথা থেকে কখন কোথায় যাবেন, সেই রুট ম্যাপ থেকে কখন বেরোচ্ছেন এক্স্যাক্টলি, তাহলে পেছনে বসে যে প্ল্যানার বা যে সুপারি দিয়েছে বা যে কারণই হোক আসছি, এটা তার মানে তাদের নখদর্পণে ছিল এবং সেই মতো সেটা কি করা হয়েছে, ইমপ্ল্যান্ট করা হচ্ছে। তো রেইকিটা প্রপার করে একাধিক দিন সেইটা রেইকির যে তথ্য সেটা কিন্তু পাস অন করা হয়, রাইট? গেল। এবার যশবন্তদা, ঘটনার দিন তারা কেন দুজন এসেছিল বাইকে বুঝবার আছে। তারা দেখলো যে আমি ক্লোজ প্রক্সিমিটিতে যখন গুলি করব, সেই গুলি যদি প্রথম জন মিস করে তাহলে ব্রাশ ফায়ার নিতে হবে, কারণ মোটা টাকার ডিল হয়েছে যশবন্তদা, মিস করা যাবে না। অর্থাৎ ওকে জীবিত অবস্থায় চন্দ্রনাথ রথকে ছাড়া যাবে না, তাহলে ইনভেস্টিগেশনে অনেক কিছু উঠে আসবে। তাই মানে যাতে মৃত্যুটাকে নিশ্চিত করা যায় তার জন্য ব্রাশ ফায়ারের ব্যবস্থা ছিল এবং ব্যাক সাপোর্ট দেওয়া, যাকে বলে মানে আর্মি বা পুলিশের ভাষায় কভার ফায়ার, তার ব্যবস্থা রাখা হয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং এরা সব শার্প শুটার ছিল, মানে অভ্যর্থ নিশানা, আমি চালালে গুলি নির্দিষ্ট নিশানায় ভেদ করবে এবং চন্দ্রনাথের জীবন ভবহরি সাঙ্গ হয়ে যাবে, এরকম একটা জায়গা তৈরি করার জায়গা ছিল। এরপর দেখো, এই যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত হলো, নিশ্চয়ই দুজন নয়, ঘটনাটার সঙ্গে 7-8 জন ছিল। তারা কি হলো, যারা অন স্পটে এই ঘটনা ঘটালো তারা যশবন্তদা স্প্লিট করে গেল। একদল চলে গেল শিয়ালদা স্টেশনের দিকে, আর একদল চলে গেল কলকাতা এয়ারপোর্টের দিকে। এটা হচ্ছে তদন্তকারীদের আমি দৃষ্টিটাকে ঘুরিয়ে দেব বলে, ইনভেস্টিগেশনটাকে আমি মানে বিভ্রান্ত করব বলে, তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য একদল চলে গেল শিয়ালদা স্টেশন, শিয়ালদা থেকে ট্রেন ধরে বিআর ফিয়ার হয়ে উত্তরপ্রদেশ, আর আরেকদল দমদম থেকে অন্যদিকে যাওয়ার চেষ্টা করলো। এই ইনভেস্টিগেশন পার্টে এখান থেকে যখন শুরু হলো, চালকের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার বয়ান থেকে এবং সিসিটিভি সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করতে করতে পেয়ে গেল কয়েকটা নাম। উত্তরপ্রদেশ থেকে প্রথম একজনকে গ্রেপ্তার করা হয়, তোমার নিশ্চয়ই মনে থাকবে। তাকে জিজ্ঞাসাবাদ দেওয়া এবং পুলিশের 3rd ডিগ্রি পড়লো পরে, যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কেসটাকে নিয়ে নিল, হ্যান্ডওভার করে দিল পুলিশ, ম্যারাথন জিজ্ঞাসাবাদে কিন্তু কিছু খুঁড়তে কেউটে বেরিয়ে পড়লো। চন্দ্রনাথ রথ একটা ইয়াং টিম তৈরি করতে চেয়েছিলেন। সেই টিমটা তৈরি করতে চেয়েছিলেন যারা শুভেন্দু অধিকারীর কাজকর্ম করবে, আইটি সেট আপ দেখবে, একজন সোশ্যাল মিডিয়ার দিকটা দেখবে, একজন প্রচারের দিকটা দেখবে। এই জন্য তিনি বেশ কয়েকজন আস্থাভাজনকে তৈরি করেছিলেন। এই আস্থাভাজনের মধ্যে থাকা লোকই যে কখন তাকে সরিয়ে ফেলার যে প্ল্যান তৈরি করেছে সেটা চন্দ্রনাথ রথের জানা ছিল না। এই যে দু ভাইয়ের নাম উঠে এসছে, সাগর সোনকার আর একজন রয়েছে। সাগর কিন্তু অনেক আগে থেকেই চন্দ্রনাথ রথের পরিচিত। সাগরকে এই টিমে ইনক্লুড করা হয় যাতে শুভেন্দু অধিকারীর কর্মসূচি তারাও দেখবে। এমনকি প্রত্যেক দিন কোথায় যাবেন বিরোধী দলনেতা, চন্দ্রনাথ রথের পরেই কিন্তু সেটা পাস আউট হতো সাগরের কাছে। মানে সাগর সমস্ত ডিটেল জানতো যে মানে জয়পুরিয়া কলেজ থেকে পড়া এবং সেই পড়তে পড়তে যে রাজনীতি এবং সেটা সূত্র ধরেই উত্তর কলকাতার একজন বড় মাথা নেতা বা নেত্রীর তার সংস্পর্শে আসা, এবং সেখান থেকেই কিন্তু তুমি যা বলছো যেদিকে গতি প্রকৃতি নিয়ে যাচ্ছে, মানে তদন্তের সূত্রে যা আমরা জানতে পাচ্ছি বা বিশেষ করে সুচারু জানতে পারছে, তাতে এটা কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু বীজটা বপন করা হয়েছিল, তাই তো? একদম তাই। এবং সাগর সোনকার কি করলো, আস্তে আস্তে করে প্ল্যানিংটা শুরু করলো। ভাবো যে মানুষটা তাকে নিয়ে এলো, তার পরিচিতি দিল, এই সাগর সোনকার নিয়ে কিন্তু দলের মধ্যে বিজেপির কোর কমিটির মধ্যে আগেই একটা ইন্টিমেশন দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কারণ তার কাছে খবর ছিল এই ছেলেটার খুব একটা স্বচ্ছ ভাবমূর্তির নয়। শুভেন্দু অধিকারী এর আগেও চন্দ্রদাকে অনেকবার বলার চেষ্টা করেছে যে ওকে ভেড়াচ্ছ এই টিমের মধ্যে, বিভিন্ন কর্মসূচিতেও যাচ্ছে, আমার টিমে রয়েছে, খুব একটা কি ভালো হবে। চন্দ্রদা বলেছিলেন যে সবাইকে নিয়ে চলতে হয় দাদা, আপনি ওটা চিন্তা করবেন না, আপনি আপনার কাজে এগোবেন, আমরা আমাদের মতো টিম কাজ করছি। এতটা বিশ্বাস চন্দ্রনাথ রথ করলো। সেই চন্দ্রনাথ রথ একেবারে কখন বেরোচ্ছেন ওই নিজাম প্যালেস থেকে, খবরটা ল্যান্ডফোন মারফত সাগর জানিয়ে দিল ওই দুষ্কৃতীরা বা সাবশুটাররা যারা তখন অপেক্ষা করছে মধ্যমগ্রামের দোলতলার কাছে, কতক্ষণ পৌঁছতে সময় লাগবে, গাড়ির নাম্বার কত, সবটা ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশন ওই দুষ্কৃতীদের কাছে বা সাবশুটারদের কাছে পৌঁছে দিয়েছিল সাগর এবং সাগরের ভাই।
তারা যৌথভাবে কাজ করলো এবং প্ল্যান সাকসেস করলো। প্ল্যানটা কিসের জন্য যশবন্তদা? প্ল্যানটা ছিল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়া, এবং ঢুকে পড়ে সাগর হতে চেয়েছিল আত্মসহায়ক, যে আগামী দিনে আমি হব মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক বা সিএম ওর মূল মুখ, আমার মাধ্যমেই সবকিছু পরিচালিত হবে, ফলে আমি ক্ষমতার কেন্দ্রে থাকবো, পেনেট্রেট করতে পারবো। আর ফলে এই জায়গাটাই কিন্তু সাগর তৈরি করতে চেয়েছিল, কিন্তু গুণাক্ষরেও সাগর বুঝতে পারেনি যে এইটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ট্র্যাক করে ফেলবে এবং একদিন না একদিন সত্য সামনে আসবে। তুমি ভাবো সাগর সরকারের পরিচয় কি? ভারতীয় জনতা পার্টি করে। তাহলে এরকম একজনকে এতদিন ধরে আইডেন্টিফাই করা গেল না, এবং শুভেন্দু অধিকারীর উপর এর আগে অনেকবার হামলার চেষ্টা হয়েছে, সাম্প্রতিকতম সময়েও চেষ্টা হয়েছে, তার সিকিউরিটি বা শক্তিশাল অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে এই কারণেই যে চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনা পরিচিতরাই ঘটিয়েছিল, এবং সেটা আমরা অনেক আগেই একাধিকবার বলেছি। আমাদের একাধিকবার ইনভেস্টিগেশনে উঠে এসছে যে চন্দ্রনাথ রথকে ঠেকাতে সর্ষের মধ্যেই ভূত ছিল। এই সাগর সরকার এবং তার ভাই পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য চন্দ্রনাথ রথকে, শুভেন্দু অধিকারী যিনি একান্ত ঘনিষ্ঠ ছিলেন, শুভেন্দু অধিকারী যিনি ছায়া সঙ্গী ছিলেন, তাকে পৃথিবী থেকে সরার কংক্রিট প্ল্যান তারা তৈরি করেছিল। লক্ষ্য ছিল একটাই, চন্দ্রনাথ রথ বেঁচে থাকলে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে সাগর সরকার বা তার ভাইয়ের জায়গা হবে না। কিন্তু এবার তারা কি করবে? এবার তো তাদেরকে জেলে কাটাতে হবে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছে চন্দ্রনাথ রথকে যারা সরিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ফলে এক্ষেত্রে এর ইনভেস্টিগেশন পার্টে হয়তো আরো অনেক তাবড় নাম আসবে। রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী, তার সঙ্গে অনেক ছবিতে সাগরকে দেখা গেছে। কোথাও কি সেই মন্ত্রীর কাছে বা সেই তৃণমূল কংগ্রেসের কাছে অ্যাম্পেল ইনফরমেশন পাস করে দিতেন চন্দ্রনাথ, তাহলে কি সেই মন্ত্রীর ঘনিষ্ঠ লোকেরাও, সেই সময়কার তৎকালীন মন্ত্রীর ঘনিষ্ঠ লোকেরাও কি চন্দ্রনাথ রথকে সরানোর পেছনের বা নেপথ্যে দায়ী রয়েছে, বা তারা কি যুক্ত রয়েছে? সিবিআই ইনভেস্টিগেশন কিন্তু এখনো শেষ হয়নি, ইনভেস্টিগেশন আরো চলছে। এই ঘটনায় একাধিক সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়েছে এবং সার্কামস্টান্সেস এভিডেন্স এছাড়াও ওই দিনের ওই মধ্যম গ্রামের ঘটনাস্থল থেকে সংগৃহীত যে নমুনা এবং পোস্টমর্টেম রিপোর্ট এবং ব্যালিস্টিক রিপোর্ট, যে ব্যালিস্টিক রিপোর্টে চমকে দেওয়ার মতো মানে ঘটনা যশবন্তদা। এই ঘটনায় চন্দ্রনাথ রথকে একেবারে সরানোর জন্য জানো কি গান ব্যবহার করা হয়েছিল? সেমি অটোমেটিক গান। অর্থাৎ আমি যে একবার গুলি করলে আর একবার করতে আমাকে যে প্রেসার করতে হবে বা সময় লাগবে তা নয়, কারণ আমাকে গোটা ঘটনাটা একটা 40-50 সেকেন্ডের মধ্যে ঘটিয়ে দিতে হবে। এই সেমি অটোমেটিক গানে যেটা থাকে, তুমি একটা ফায়ার করে ট্রিগারটা চিপে থাকলে ব্রাশ ফায়ারের মতো গুলি বেরোবে, শুধু লক্ষ্যটা রাখতে হবে। গুলি বেরোবে। হ্যাঁ, এই সেমি অটোমেটিক গান ব্যবহার করেছিল ব্যালিস্টিক রিপোর্টে সেই জিনিসটা কিন্তু উঠে এসছে। ফলে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সেমি অটোমেটিক গান বা বন্দুকটা কোথা থেকে আনা হয়েছিল, ভিন রাজ্য থেকে নাকি বিদেশ থেকে? সাগর বা তার ভাই কোথা থেকে এই বন্দুক চালান করে নিয়ে সাবশুটারদের দিয়েছিলেন? এবং একটা ইউপিআই ট্রানজাকশন ধরিয়ে দিল অপরাধীদের। প্রথমে যিনি ধরা পড়েছিলেন উত্তরপ্রদেশ থেকে, যাকে ধরা হয়, যে গাড়িটা তারা ট্যাম্পারিং করে নিয়ে এসেছিল, যেটা চন্দ্রনাথের গাড়ির সামনে নিয়ে গিয়ে লক করে দেওয়া হয় রাস্তাটা, গাড়িটা এগোতেই পারছে না, ড্রাইভার হর্ন দিচ্ছে, ততক্ষণে গুলি চলা শুরু হয়ে গেছে। এই গাড়িটা একটা টোলে ইউপিআই পেমেন্ট হয়, এই ইউপিআই পেমেন্টের সূত্র ধরেই কিন্তু চন্দ্রনাথ রথের ঘটনায় প্রকৃত অপরাধী কারা তাদেরকে নাগাল পায় পুলিশ। প্রথম 72 ঘন্টা কিছুই পাওয়া যাচ্ছিল না, কে করেছে না করেছে এরকম একটা ব্যাপার, রাজ্য পুলিশ সিট গঠন করে পারছিল না। 72 ঘন্টা কেটে যাওয়ার পর তাদের নলেজে আসে যে ওই যে শিলিগুড়ির নাম্বার প্লেটটা ট্যাম্পারিং করে তারা এসেছিল, ইউপিআই ট্রানজাকশনে একজনের নাম পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বালিয়া, উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেপ্তার করা হয় প্রথম অপরাধীকে, এবং তাকে 3rd ডিগ্রি দেওয়ার পরেই কিন্তু এই সাগর বা বিজেপিরই এই নেতাকর্মীদের নাম উঠে আসে। ফলে এই মুহূর্তে এই ঘটনাটা শুধুমাত্র ক্ষমতার লোভের কারণেই সাগর এবং তার ভাই যে ঘটিয়েছে জলের মতো পরিষ্কার। কিন্তু আবার বলছি, তৎকালীন এক মন্ত্রীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল সাগরের, সে কি কি ইনফরমেশন পাস করেছিল সিবিআই আধিকারিকদের, তাকে জিজ্ঞাসা করা উচিত এবং আরো অনেকের নাম উঠে আসবে। অর্থাৎ যেটা শুনলেন ইন ডিটেলস,
তদন্ত কিন্তু চলছে। আমরাও অনেক কিছু তথ্য পাচ্ছি, কিন্তু আমরা বললাম আমরা খুব গুরুত্বপূর্ণ একজন সংবাদ মাধ্যম আর প্লাস, আমরা কোনো ভুল তথ্য সংবাদ পরিবেশন করতে পারি না, করিও না। কাজেই কিছু ইনফরমেশন আমাদের কাছেও আছে যে ল্যান্ডফোন মারফত এই যে সোনকার ব্রাদার্স, তারা কাকে কাকে কখন কখন কোন নাম্বার থেকে পার্টিকুলার ফোন করেছেন, সেই ফোনটা কোন ল্যান্ডফোনে গেছে, কারণ ইজি ট্র্যাক করা যায় মোবাইল থেকে বা হোয়াটসঅ্যাপ কল বা বিভিন্ন টেলিগ্রাম বিভিন্ন তার থেকে, কিন্তু ল্যান্ডফোন নাম্বার থেকে ফোন ট্র্যাক করতে একটু সময় লাগে। তদন্ত চলছে। এই সোনকার ব্রাদার্সের সাথে মূল যারা ইমপ্ল্যান্ট করেছিলেন, কারণ জয়পুরিয়া কলেজে একটি ছেলে পাঠরত, উত্তর কলকাতায় তৎকালীন তৃণমূলের সাথে ওঠা বসা করে সেখান থেকে বিজেপি করে চন্দ্রনাথ করে শুভেন্দুর যে অর্থাৎ এই মুহূর্তে যিনি বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বৃত্তে চলে আসা, এটা একটা দীর্ঘমেয়াদী প্রপার ইমপ্ল্যান্টের ফল, এবং তারই অত্যন্ত অনভিপ্রেত ঘটনা যে চন্দ্রনাথের মতো ঝকঝকে একজন তকতকে যুবক এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনি কাজ করতেন, তাকে আমরা হারিয়েছি। আজকের যে এপিসোডে যা বলল সুচারু বা যা তথ্য আমরা তুলে দিলাম, আমাদের তো নজর থাকবে এই ঘটনার কোথায় যায়, সিবিআই আর কি তদন্ত করে, কি বেরিয়ে আসে, আর ততক্ষণ আপনাদেরও নজরে থাকুক আর প্লাসের ওপর, এবং আপনারা এই যে প্ল্যাটফর্ম দাদা দিদি রাজনীতি, এই প্ল্যাটফর্মের উপর আপনারা দেখতে থাকুন। আরও কি কি জানতে চান দেখতে চান জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো পর্বে। নমস্কার।